আজকে আমাদের হ্যানিম্যান মিশনের আলোচ্য বিষয় মায়াজম। আমাদের যে ৩টি মৌলিক মায়াজম তার মধ্যে সোরা বিষয় নিয়ে আলোচনা আমাদের হয়েছে এর আগে ২টি পর্ব। আজকে ৩য় পর্ব। আপনারা যারা উপস্থিত আছেন প্রত্যেককেই বলবো আপনারা মনোযোগ সহকারে স্যার আলোচনাটি শুনবেন। আলোচনা চলাকালীন আপনারা কেউ আনমিউট হবেন না এবং আলোচনা শেষে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই হ্যান্ড রাইজ করবেন, স্যার উত্তর দেবেন। স্যারকে অনুরোধ করব আজকে আলোচনা শুরু করার জন্য। ধন্যবাদ। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমরা আজকে আলোচনা শুরু করব। আমাদের আলোচনার বিষয়বস্তু হলো মায়াজম, এবং সব থেকে বড় কথা যে এই মায়াজম আবিষ্কারের পরে যেমন এই নিয়ে অনেক অনেক বিতর্ক হয়েছিল, সেই বিতর্ক এখনো চলছে এবং দেখা যাচ্ছে যে অনেকেই হ্যানিম্যানের মায়াজমেটিক থিওরি মানতে চান না, এখনো চান না। হ্যাঁ, কিন্তু আজকে আমরা যে সমস্ত স্টলওয়ার্ডদের বইগুলো পড়ি বা যাদের বই পড়ে আমরা সঠিক হোমিওপ্যাথিটা বুঝতে পারি বা হোমিওপ্যাথি চিকিৎসা করি, তারা কিন্তু সবাই মায়াজমকে মেনে নিয়েছিলেন। হ্যানিম্যান স্রষ্টা, এই স্রষ্টার সৃষ্টিকে যারা আরো সমৃদ্ধ করেছেন তারা কিন্তু সবাই মায়াজমেটিক থিওরিকে মেনে নিয়েছেন। যেমন সবার আগে তো কেন্টের নামটি বলতে হয়, কেন, বোরিং হোসেন, তারপরে ধরুন আমাদের জেইস অ্যালেন, আমাদের রবার্ট, আমাদের স্টুয়ার্ট ক্লোজ, ডক্টর জেন কাঞ্জিলাল, যারা বিশ্ব বরেণ্য দিকপাল হোমিওপ্যাথ, তারা কিন্তু সবাই হ্যানিম্যানের মায়াজমেটিক থিওরিকে মেনে নিয়েছিলেন। শুধু তাই নয়, ইউনিভার্সিটি গুলোতে যে পড়ানো হয় সেখানেও কিন্তু জোর দিয়ে মায়াজমকে দেখা হয়। আমি একটা কথা বলেছিলাম যে মায়াজম যতদিন না আবিষ্কার হয়েছে হ্যানিম্যান কিন্তু ততদিন রোগ সারাতে পারেননি। রোগ বারবার ফিরে আসতো এবং ভ্যালিয়েশন হতো। আমরা এখনো দেখতে পাই যারা মায়াজমকে মানেন না, 2-4টে সিমটমের উপরে বেস করে ওষুধ দিয়ে থাকে সিমটমস ডক্টর, তাদের চেম্বারে সত্যি প্রচুর ভিড় হয়। হ্যাঁ, কারণ হচ্ছে প্যালিয়েশন, আর রুগী বারবার প্যালিয়েশন হয়, রুগী বারবার আলোচনায়, রুগী বারবার চিকিৎসকের কাছে আসেন। আমরা গতকাল আমরা প্যালিয়েশন নিয়ে আলোচনা করেছিলাম এবং মানে আমাদের ইউনিভার্সিটি, হেলথ ইউনিভার্সিটি খুব গুরুত্ব সহকারেই কিন্তু মায়াজমকে দেখে থাকে। তার একটা খুব বড় প্রমাণ আপনারা অনেকেই জানেন, বিএইচএমএস এর ফাইনাল পরীক্ষা চলছে। হ্যাঁ, বিএইচএমএস এর ফাইনাল পরীক্ষা চলছে। ফাইনালে মায়াজমের উপরে কি প্রশ্ন এসছে, ফাইনালে মায়াজমের উপরে যে প্রশ্ন এসছে, দেখুন আমরা কিন্তু আলোচনা করেছি। যেমন হাউ অ্যান্ড হোয়াই মায়াজম ওয়াজ ডিসকভার্ড। ওই যে বলেছিলাম মায়াজম আবিষ্কারের আগে হ্যানিম্যান রোগ সারাতে পারেনি, সেই জন্য গবেষণা করে হ্যানিম্যান মায়াজম আবিষ্কার করেছিলেন এবং সেটাই কিন্তু এবার বিএইচএমএস এর ফাইনাল পরীক্ষাতে এসছে, হাউ মায়াজম ওয়াজ ডিসকভার্ড। তার সঙ্গে কি এসছে, importance of myasm to make totality of symptoms.
টোটালিটি অফ সিমটমস নির্বাচনের ক্ষেত্রে মায়াজমের ভূমিকা কি? হ্যাঁ, সর্বস্তরে এমনকি উচ্চ শিক্ষা স্তরেও কিন্তু মায়াজমকে মানা হচ্ছে, মায়াজমকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তার সঙ্গে আরেকটা ট্রু ক্রনিক ডিজিজ নিয়ে আবার একটা প্রশ্ন এসেছিল। ট্রু ক্রনিক ডিজিজ অর্থাৎ ট্রু ক্রনিক ডিজিজ হচ্ছে আমরা সবাই জানি মায়াজমেটিক ডিজিজ। তাহলে দেখুন আমরা যে আলোচনা করছি, এবং আমরা তো বলেছিলাম যে হ্যানিম্যান কেন মায়াজম আবিষ্কার করেছিলেন আর এর গুরুত্ব কোথায় সে নিয়ে তো আমাদের কথাবার্তা চলছে। দেখুন এইচএমএস ফাইনালে কিন্তু সেই প্রশ্নটাই এসছে। তাহলে সর্বস্তরেই কিন্তু মায়াজমেটিক থিওরিকে হ্যানিম্যানের মেনে নেওয়া হচ্ছে, কেউ কেউ মানছেন না, এবং যারা মানছেন না তারা তো বলবো হোমিওপ্যাথির আতুর ঘরেই পড়ে আছে। কারণ আমার দেখে থেকে যেটা মনে হয় তাদের পক্ষে কিন্তু রোগ সারানো সম্ভব নয়। যেমন হ্যানিম্যান পারতেন না, তারা হয়তো গর্ব করেন আমার প্রচুর ভিড় হয় না, প্যালিয়েশন হয়, প্যালিয়েশন হতে গেলে ভিড় হয়। 2-4টে সিমটম দেখে আনকমন পিকুলিয়ার দেখে ওষুধ দিয়ে দেওয়া হচ্ছে, ব্যাস তাতেই কিন্তু কিছু কিছু মানে রোগ প্যালিয়েশন হচ্ছে, আর অ্যাক্সিডেন্টালি কিছু কিছু সেরে যাচ্ছে, হয়তো অজান্তে ঠিক ওষুধ পড়ে যাচ্ছে। সে যাই হোক, সে কথা আর সে বিষয়ে বলছি না কিছু। আমাদের যেটা এখন আলোচনার বিষয়, আজকের আমরা আলোচনা করছিলাম, আমরা একটা মায়াজমের ইন্ট্রোডাক্টরি ব্যাপার স্যাপার বলেছি, আমরা মায়াজমের লক্ষ্য নিয়েও আলোচনা করেছি কিছু কিছু, এবং আমরা এর আগে সোরা নিয়ে বক্তব্য রেখে দিচ্ছি। সোরা কিভাবে এলো, যে সেই স্কিন ডিজিজ সাপ্রেশন, যারা নূতন ঢুকছে তাদের জন্য আবার দু একটা কথা বলি। যে আমরা বলেছিলাম যে সোরা সেন্সিটাইজিং মায়াজম, সোরিক পেশেন্টরা বোথ মেন্টালি এবং ফিজিক্যালি ভীষণ সেন্সিটিভ, যার জন্য সে সহজেই মানসিক দিক থেকে এবং শারীরিক দিক থেকে কাবু হয়ে পড়ে। হ্যাঁ, সে সহজেই, অর্থাৎ সে বোথ মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি সেন্সিটিভ। এবং আমরা বলেছিলাম যে একটা মানুষ যখন মায়াজম দ্বারা আক্রান্ত হয়, তার সবকিছু, তার চিন্তা ভাবনা থেকে শুরু করে তার রোগ ভোগ, তার ডিজায়ার অ্যাভারশন, সব মায়াজম দ্বারা পরিচালিত, সবকিছু মায়াজম দ্বারা পরিচালিত হয়। এবং কোন মায়াজম দ্বারা কিভাবে পরিচালিত হয় সেটা তো তার সিমটমস গুলো দেখেই আমরা বুঝতে পারি। এবং এই যে সিমটমস গুলো, এই সিমটমস গুলো দেখে যে আমরা বুঝতে পারি, আর এই যে সিমটমস গুলোর অ্যানালাইসিস, এটাই কিন্তু আমাদের ওষুধ নির্বাচনের চাবিকাঠি, যেটা এই বছর বিএইচএমএস ফাইনাল পরীক্ষার কোশ্চেনে এসছে, যে টোটালিটি নির্বাচন করতে গেলে মায়াজমের ভূমিকা কোথায়। আচ্ছা, যাই হোক, তাহলে প্রত্যেকটা মায়াজম নির্দিষ্ট সিমটম বহন করে। আমরা সোরা সম্পর্কে বলেছিলাম যে মায়াজম মানুষের সবকিছু পরিচালনা করলেও তার মধ্যে কিন্তু সব মায়াজমের মধ্যে সোরাই কিন্তু উত্তম, সোরাই কিন্তু উত্তম। কারণ আমরা দেখেছি যে দয়া, মায়া, সৎ গুণ, ভালোবাসা, সৎ কর্ম যেটুকু থাকে তা প্রায় সবটাই শরিক মায়াজম নিয়ে বসে আছে। এবং যেহেতু সোরা সেন্সিটিভ মায়াজম, আমরা সে কথাও বলেছিলাম যে সোরার ভয়, সোরার রাগ, সোরার সুখ দুঃখর অনুভূতি সবই কিন্তু ব্যাপক, সবই কিন্তু প্রবল, এবং সেন্সিটিভ হবার জন্যই কিন্তু এই ঘটনাগুলোকে কেন্দ্র করে সোরা ভীষণ ভাবে অসুস্থ হয়ে পড়ে। সেন্সিটিভ হবার জন্য সে ভয় পেয়ে অসুস্থ হচ্ছে, সে অ্যাংজাইটিতে অসুস্থ হচ্ছে, হ্যাঁ, সে
ঝগড়া করে অসুস্থ হচ্ছে, হ্যাঁ, এই জায়গাগুলো আমরা দেখেছিলাম। আমরা প্রত্যেক মায়াজম শরীরের প্রতিটি সিস্টেমের উপরে তার অ্যাকশন রয়েছে, সেই অ্যাকশনটা কেমন সেগুলো তো আমরা আস্তে আস্তে ডিসকাশন করব, এবং আস্তে আস্তে ডিসকাশন করতে করতে আমাদের আশা রাখা যায় মায়াজম সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা এসে যাবে, এবং আমরা কিন্তু টোটালিটি নির্বাচনের ক্ষেত্রে মায়াজমকে সঠিকভাবে অ্যানালাইসিস করতে পারবো এবং রোগীটাকে চিনতে পারবো। আমরা যদি ঠিকমতো কেস রেকর্ডিং করতে পারি আর যদি মায়াজমেটিক অ্যানালাইসিস ঠিক করে করতে পারি, তাহলে কিন্তু আমাদের আরোগ্যের পথ, শুদ্ধিয়ে রোগীকে আরোগ্য করার পথ অনেকটাই সুপ্রশস্ত হয়ে পড়ে। আচ্ছা, আমরা কিন্তু আগের দিনে সোরার মেন্টাল সিম্পটম সম্পর্কে বলেছিলাম যে সোরার মেন্টাল সিম্পটম বলেছিলাম। আজকে আমরা সোরার একটু মডালিটিস নিয়ে আলোচনা, মডালিটিস করে আমরা সাইকোসিস যাব, তারপর প্রত্যেকটা সিস্টেমের উপর মায়াজমের কেমন অ্যাকশন থাকে, তারা কেমন সিম্পটম দেয়, সে হেড টু নেল পর্যন্ত, মানে প্রত্যেকটা মায়াজম সোরা কেমন সিম্পটম দেয়, সিক্রিট মায়াজম কেমন সিম্পটম দেয়, সাইকিক মায়াজম কেমন সিম্পটম দেয়, সেটা আমরা একের পর এক আলোচনা করব। এবং যদিও ব্যাপারটা একটা লং টার্ম আলোচনার ব্যাপার, আমরা সেটাই অনুসরণ করব। যাই হোক, সোরার যে অ্যাগ্রাভেশন, সেখানে প্রথমেই আমরা যে কথাটা বলবো যে চেঞ্জ অফ ওয়েদার অ্যাগ্রাভেশন, চেঞ্জ অফ ওয়েদার অ্যাগ্রাভেশন অর্থাৎ আবহাওয়ার যে পরিবর্তন, আবহাওয়ার পরিবর্তন হলে ওরা এই সেন্সিটিভ, তো আবহাওয়ার পরিবর্তনটা ওরা ঠিক সহ্য করতে পারে না, সঙ্গে সঙ্গে তাদের হয়তো ঠান্ডা লেগে যায়, সর্দি কাশি ইত্যাদি হয়ে যায়। সোরিক পেশেন্টের যে মোশন অ্যাগ্রাভেশন, সোরার যে কোনো কষ্ট, হ্যাঁ, সোরার যে কোনো কষ্ট, ব্যথা বেদনা, হ্যাঁ, ব্যথা বেদনা, সে মাথা কামড়ানো হোক বা বাতের ব্যথাই হোক বা অন্য কোনো জায়গায় ব্যথা হোক, সোরিক পেশেন্ট কিন্তু মানে যদি মোশন করে, যদি মানে চলাফেরা করতে থাকে, তাহলে কিন্তু সোরার যে কোনো রোগ বেড়ে যায়। সেটা যন্ত্রণা কেন, তার ধরুন ডায়রিয়া হয়েছে, হ্যাঁ, তার ধরুন ডায়রিয়া হয়েছে, সে চুপচাপ রয়েছে, ঠিকই আছে, যেই একটু নড়লো সে আর কিন্তু থাকতে পারছে না, হ্যাঁ, যেই একটু নড়লো সে কিন্তু আর থাকতে পারছে না, তাকে ডায়রিয়া, হ্যাঁ। তাহলে এইরকম যে লক্ষণগুলো পাই, তাহলে এই যে মোশনের অ্যাগ্রাভেশন, এটা কিন্তু আমাদের সোরার লক্ষণ। সোরার টাইমের ক্ষেত্রে যদি আমরা বলি, সেটা কিন্তু সোরার মর্নিং অ্যাগ্রাভেশন। সোরার যে কোনো লক্ষণ মর্নিং অর্থাৎ এম অ্যাগ্রাভেশন, হ্যাঁ, এম অ্যাগ্রাভেশন। দেখুন, আমরা সেই ক্যালি কার্ভের কথা মনে করতে পারি। ক্যালি কার্ভ কিন্তু একটা অ্যান্টিসোরিক মেডিসিন, তাই না? ক্যালি কার্ভ হচ্ছে একটা অ্যান্টিসোরিক মেডিসিন। সোরা সে ক্যালি কার্ভে সে রাত 3টার সময় শ্বাসকষ্ট ইত্যাদি ইত্যাদি বা কষ্টগুলো বাড়তে থাকে, এবং সকালের দিক থেকে কষ্টগুলো চলতে থাকে। যত সূর্য উপরে উঠতে থাকে, যত তাপ বৃদ্ধি করতে থাকে সূর্যের, আস্তে আস্তে সোরা কিন্তু তার কষ্টগুলো লাঘব হতে থাকে। যার জন্য দেখবে যে সোরিক পেশেন্টে কিন্তু সন্ধ্যাবেলায় ডায়রিয়া তেমন হয় না। সোরিক পেশেন্টের ডায়রিয়া মর্নিং এই থাকে, অ্যাকিউট হোক আর ক্রনিক হোক, দেখা যায় যে ওই মর্নিং ডায়রিয়া। দিব্যি ভালো আছে বিকেল বেলায়, সন্ধ্যেবেলায়, হ্যাঁ, সে দিব্যি ভালো আছে বিকেল বেলায় সোরার পেশেন্ট। তাহলে আর কি আমরা মানে আরো কয়েকটা ওষুধের কথা একটু যদি বলি আরো ভালো লাগবে। যেমন আমরা দেখেছি সালফার,
আমরা দেখেছি নেট্টামিউ, যদিও নেট্টামিউর ভিতরে সাইকোটিক রয়েছে, কিন্তু মূলত শরীর সেই নেট্টামিউ সকালবেলায় কষ্টগুলো বাড়ে 9টা থেকে, বিশেষ করে সকাল 9টা থেকে তার কষ্ট বাড়তে থাকে। মানসিক চাপ কিন্তু শরীর পেশেন্টের পক্ষে সহ্য করা কষ্টকর হয়। হ্যাঁ, মানসিক আঘাত, হ্যাঁ মানসিক আঘাত পেয়ে আঘাত পেলে কিন্তু সোরা সহ্য করতে পারে না। হ্যাঁ, যেমন আমরা বারবার করে একটা কথা বলি যে মানসিক আঘাত যেমন ইন্ডিগনেশন, মর্টিফিকেশন, গ্রিফ, হ্যাঁ এইসব ঘটনাগুলো ঘটলে কিন্তু মানে সোরার কষ্টগুলো বেড়ে যায়, মানসিক দিকে সে অসুস্থ হয়ে পড়ে, সে তো সেন্সিটিভ, সে তো সেন্টিমেন্টাল, সেই জন্য ইন্ডিগনেশন, মর্টিফিকেশন, গ্রিফে বেড়ে যায়। আমরা বারবার ব্যাখ্যা করেছি, আমাদের সবাই জানেন ইন্ডিগনেশন কি, মর্টিফিকেশন কি, গ্রিফ কি, কিন্তু আমরা প্রতিনিয়তই দেখতে পাই যে নতুন বন্ধুরা আমাদের সঙ্গে এসে যুক্ত হচ্ছেন। সেই জন্য আবার একটু কথাগুলো বলি। ইন্ডিগনেশন ব্যাপারটা হচ্ছে যে অ্যাঙ্গার ফ্রম ইনজাস্টিস, অবিচারের শিকার, অবিচারের জন্য যে মানে একটা মানুষের উপর অবিচার হচ্ছে, অবিচার সে সহ্য করতে পারছে না, আস্তে আস্তে সে অসুস্থ হয়ে পড়ছে। এটা সোরার একটা ক্যারেক্টার, হ্যাঁ একটা সোরার ক্যারেক্টার। এবং সেই জন্য আমি আগেও বলেছি, আজও বলছি যে যখন আমরা কোনো শিশুকে যখন দেখব শিশু ট্রিটমেন্টের সময় অতি অবশ্যই আমরা মানে মা যেদিন প্রেগনেন্ট হলেন, এমনকি মায়ের পর থেকে মায়ের মানসিক অবস্থাটা দেখতে হবে। এবং দেখবেন বহু পেশেন্টের এই ইন্ডিগনেশনের জন্য ওষুধ আসবে, হয়তো মা ভীষণ ভাবে অত্যাচারিতা, শ্বশুর বাড়িতে খুব অত্যাচারিতা, বিভিন্ন দিক থেকে অত্যাচারিতা, অপমানিতা, তার প্রচুর অপমান করা হয়েছে, এই জায়গা ক্ষেত্রে কিন্তু এই সিমটম কিন্তু ভীষণ ভাবে পজিশন। আর মায়াজমেটিক দিক থেকে তাকাতে গেলে এটা কিন্তু শরিক ম্যানিফেস্টেশনটাই মূলত বেশিরভাগ শরিক ম্যানিফেস্টেশন আমরা বলবো। এবং বহু শিশুকে দেখবেন ওই মানে মায়ের প্রেগন্যান্ট অবস্থার উপরে বেস করে ওষুধ দিতে হয়। এবং আমি তো বহু শিশুকে মানে ধরুন 1 মাস 2 মাস বা 3 মাসের শিশু এসছে, হ্যাঁ মাতৃ দুগ্ধ পান করেন, আমি শিশুকে ওষুধ না দিয়ে মাকে ওষুধ দিই। মায়ের ওষুধ খেয়ে কিন্তু শিশু আস্তে আস্তে সুস্থ হতে থাকে, কারণ মায়ের দুধ পান পায়, তার দিয়ে শিশু কিন্তু দুধ মানে ওষুধ পেয়ে যায়। এটা দেখতে হবে। আর মর্টিফিকেশন ব্যাপারটা কি, সেটাও ওই রকম। অ্যাঙ্গার ফ্রম ইনসালটেশন, ইনসালটেশনের জন্য তার যে অ্যাঙ্গারটা এবং দুঃখ হয়, শুধু তো অ্যাঙ্গার না, রাগ নয়, রাগের সঙ্গে যে দুঃখ, হ্যাঁ মানে এই রাগের সঙ্গে যে দুঃখ হয় কাউকে অপমান করবার পরে, সেটাই কিন্তু মর্টিফিকেশন। আমি এর আগে উদাহরণ দিয়েছিলাম মর্টিফিকেশনের, আমি জলজান্ত একটা উদাহরণ আমার নিজের। আচ্ছা, যে একটি ছেলে, অল্প বয়সী একটি ছেলে, ক্লাস 9 থেকে 10-এ উঠেছে, ছেলেটি ক্লাসে ফার্স্ট হয়। সে এক বন্ধুর দিদির বিয়েতে বন্ধুর বাড়িতে নিমন্ত্রিত হতে গিয়েছে। সেখানে কি করা হলো, সেখানে বন্ধুর মা সবাইকে পরিচয় করে দিচ্ছে যে দেখো ও কত ভালো ছেলে, ক্লাসে ফার্স্ট হয়। হ্যাঁ, হঠাৎ এক ভদ্রমহিলা বলছেন ও ভালো ছেলে আর কদিন থাকবে, ও আর কতদূর পড়াশোনা করবে, ওর বাবা একটা মাতাল, মদ খেয়ে এসে বাড়িতে ওর মাকে ধরে আচ্ছা করে পেটে নেয়, মাকে পেটায়, টাকা পয়সা কেড়ে নেয়, হ্যাঁ মাতলামো করে। তাহলে এই যে এটা তো একটা অপমান, এই যে অপমান, এই অপমানটা হচ্ছে তার মর্টিফিকেশন। এই অপমানের জন্যই সেখান থেকে ছেলেটা ডিপ্রেশনে চলে গিয়েছিল। হ্যাঁ, সেখান থেকে ছেলেটা ডিপ্রেশনে চলে যায়, তার পড়াশোনায় মন বসে না,
এরকম একটা অবস্থাতে চলে যায়। তাহলে এই যে অপমানের জন্য যে মানসিক আঘাত, এটাই হচ্ছে মর্টিফিকেশন। আর গ্রিপটা কি? গ্রিপ হচ্ছে সামথিং লস ফর এভার, যে জিনিস চিরদিনের জন্য হারিয়ে গেছে, কখনো ফিরে পাওয়া যাবে না, এই জন্য যে দুঃখ, সেটাই হচ্ছে গ্রিপ। কারণ সন্তান হারিয়েছেন, তারপর থেকে তার আর কোনো সুস্থতা নেই, তারপর থেকে তিনি অসুস্থ, কিংবা কেউ বাবা হারিয়েছেন, কেউ মা হারিয়েছেন, সেই দুঃখ সে পারে না। হ্যাঁ, আমি একটি মেয়েকে দেখেছিলাম, ঠাকুমা মারা যাবার পরে, আজকে 20 বছর হয়ে গেছে ঠাকুমা মারা গেছে, ঠাকুমার দুঃখ কিন্তু সে এখনো ভুলতে পারেনি। হ্যাঁ, ঠাকুমার দুঃখ কিন্তু সে এখনো ভুলতে পারেনি। বাবা মার থেকে বেশি ভালোবাসতে তাকে ঠাকুমা। এখনো সে ঠাকুমার নাম শুনলে কাঁদে 20 বছর বাদে। তাহলে এই হচ্ছে গ্রিফ, সামথিং লস ফর এভার, এই গ্রিফ। আর কিসে বাড়ে? তাহলে এই যে মানসিক এই যে আঘাত, মানসিক আঘাতের জন্য শরীর সেটা রোগ যন্ত্রণা বা রোগ বাড়ে। পরিশ্রম করলে বাড়ে। শরীর পেশেন্ট কিন্তু পরিশ্রম করতে পারে না, পরিশ্রম করলেই কিন্তু শরীর পেশেন্টের রোগ বাড়ে। কিন্তু এর অর্থ সে কিন্তু ফাঁকিবাজ নয়, সে কিন্তু পুরে নয়। হ্যাঁ, মিক্সড মায়াজমেটিক মেডিসিন ক্যালকিরিয়া কার্ভ যেমন পুরে কাজকর্ম করতে চায় না, কিন্তু সালফারের দিকে তাকান, সালফার পরিশ্রম বিমুখ নয়, কিন্তু সালফার পরিশ্রম করলেই, পিওর শরীর পেশেন্ট পরিশ্রম করলে সে হাঁপিয়ে যায়, সে বিশ্রাম নিয়ে নেয়, বিশ্রাম নিয়ে সে কিন্তু আবার সে তার কাজকর্ম শুরু করে। তাহলে শরীর পেশেন্ট পরিশ্রম করলে শরীর পেশেন্টের রোগ যন্ত্রণা বেড়ে যায়। হ্যাঁ, আর কি? মুন ফেজের ভেতরে অমাবস্যাতে, হ্যাঁ, অমাবস্যাতে শরীর পেশেন্টের রোগ যন্ত্রণা বাড়ে। শীতকালে ঠান্ডাতেও কিন্তু শরীর পেশেন্টের রোগ যন্ত্রণা বাড়ে। শীতকালে রোগ যন্ত্রণা শরীর পেশেন্টের বাড়ে। হ্যাঁ, আবার মেনস্ট্রুয়েশন শুরুর আগে, হ্যাঁ, মেনস্ট্রুয়েশন শুরুর আগে সোরার, আচ্ছা, আমার কি শব্দ শোনা যাচ্ছে না ঠিক মতো? পার্থ লিখে পাঠালো যে সাউন্ড মাঝে মাঝে শোনা যাচ্ছে না। যাই হোক, তাহলে মেনস্ট্রুয়েশন শুরুতে কিন্তু সোরার প্রবলেম বাড়ে, কিন্তু শুরু হলে মানে কষ্টগুলো কমে যায়। সোরা কিন্তু মানে ঘরের মধ্যে থাকে, ঘরের মধ্যে যখন সোরা থাকে, বন্ধ জায়গায় যখন থাকে, তখন কিন্তু তার কষ্ট হয়, তার সাফোকেশন হয়। এটা কিন্তু সেই সাইকোসিস, ল্যাকেসিসের মতো নয়। ল্যাকেসিস তো একটুকুই থাকতে পারে না বন্ধ জায়গায়, সে টাইট জামা কাপড় পরতে পারে না, সে বন্ধ জায়গায় থাকতে পারে না, সে ঠান্ডার মধ্যে সে জানলা দরজা খুলে রেখে দেয়। কিন্তু সোরা সেটা করবে না, তার কারণ আবার সোরার ঠান্ডায় অ্যাগ্রাভেশন হয়। হ্যাঁ, ভয় পেলে সোরার রোগ যন্ত্রণা বাড়ে। দেখবেন এই যে কালকে আমাদের পাত্র একটা খুব সুন্দর প্রশ্ন করেছিল যে মেন্টাল সাবপ্রেশন, হ্যাঁ, মেন্টাল সাবপ্রেশন, এই যে ভয় পাবার পরে পেশেন্টের হয়তো দেখা গেল তার প্রস্রাব বন্ধ হয়ে গেছে, হয়তো এটা মেন্টাল সাবপ্রেশন। ভয় পেয়ে প্রস্রাব বন্ধ হয়ে গেছে, সে পায়খানায় যেতে পারছে না, পায়খানা হচ্ছে না, তার রোগ কি হয়েছিল? তার ভয় পেয়েছিল, ভয় পেয়ে। তাহলে এই ভয় পেয়ে যে রোগগুলো বাড়ে, সেটা হচ্ছে সোরার ব্যাপার। হ্যাঁ, আবার মানে অ্যাংজাইটি তো সোরার রোগ বাড়ে, অ্যাঙ্গারেও সোরার রোগ বাড়ে। কারণ আমরা তো আগেই বললাম যে সোরা কোনো কারণে ভীষণ ভাবে রেগে গেছে, রেগে গিয়ে চোখ মুখ লাল হয়ে গেছে, সে রেগে গিয়েছে, হ্যাঁ, মানে রেগে গিয়ে সে কিছুক্ষণ চেঁচামেচি করে অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এইরকম মেন্টাল কন্ডিশন গুলোতেও কিন্তু সোরার রোগ যন্ত্রণা
বেড়ে যায়। আর দেখবেন যে শরীর পেশেন্ট যখন তার মাথা যন্ত্রণা করে, শরীর পেশেন্ট যখন তার মাথা যন্ত্রণা করে, চুপ করে আলো নিভিয়ে শুয়ে থাকে। হুম। আর সাইকোসিসের ঠিক উল্টো হয়ে যায়, সে কিন্তু ওই নড়াচড়া করতে থাকে। হ্যাঁ, সে কিন্তু নড়াচড়া করতে থাকে। সাইকোসিস সোলার মুভমেন্টে বাড়ে, সাইকোসিসের মুভমেন্টে আরাম হয়। এবং অনেক সময় দেখা যায় খুব ছোট শিশু, তার জ্বর এসছে বা সে কেমন একটু কান্নাকাটি করছে, ঠিক থাকতে সে মাথাটা বালিশের মধ্যে কনস্ট্যান্ট বসে যাচ্ছে বা মাথাটা বালিশে নাড়িয়ে যাচ্ছে, তার কিসে আর কিছু ভালো হচ্ছে? হ্যাঁ, তাকে যদি কোলে নিয়ে পিঠের উপরে নিয়ে ঘুরে ঘুরতে যাওয়া যায়, ঘোরাফেরা করা যায়, বেশ আরাম। এটা কিন্তু সাইকোসিসের মডালিটি, সাইকোসিসের অ্যামেলিওরেশন, ওই কনস্ট্যান্ট মুভমেন্ট, মাথা যন্ত্রণা হচ্ছে কনস্ট্যান্ট, যে কোনো কষ্ট কিন্তু সাইকোসিসের মুভমেন্টে আরাম, কিন্তু সোরার ক্ষেত্রে কিন্তু সেটা বেড়ে যায়। তাহলে যে রোগ যাই হোক না কেন, এই সব ঘটনাগুলো যেগুলো বললাম, তাতে সোরার কষ্টগুলো কিন্তু বেড়ে যায়। আর সোরার যেটা অ্যামেলিওরেশন বা শরীর পেশেন্টের যে আরাম, কিসে আরাম হয়? প্রথমেই যে কথাটা বলবো যে মানে নরমাল বা ন্যাচারাল ডিসচার্জ গুলোতে, হ্যাঁ, মানে ন্যাচারাল ডিসচার্জ গুলোতে শরীর পেশেন্টের রোগ ভোগের আরাম হয়। যেমন ইউরিনেশনে শরীর পেশেন্ট ইউরিনেশন করে আরাম বোধ করে, তার রোগ যন্ত্রণা কমে। হ্যাঁ, মেনস্ট্রুয়েশন যদি নর্মাল হয়, মেনস্ট্রুয়েশন হওয়ার পরে তার, এগুলো তো নর্মাল ডিসচার্জ, তার আরাম হয়। ঘাম হলে, পার্সপিরেশন হলে কিন্তু সোরার পেশেন্ট আরাম হয়। আমরা সোরার মাইন্ড বলতে গিয়ে বলেছিলাম বোধহয়, অনেকেরই মনে আছে যে হ্যাঁ, সোরা পেশেন্ট প্রচন্ড অ্যাংজাইটির ভিতরে রয়েছে, সে প্রচন্ড ভয় পেয়েছে, ভয় পেয়ে তার শরীর থেকে প্রচন্ড ঘাম বেরিয়ে গেছে, তার গায়ের লোমগুলো খাড়া হয়ে গেছে, কিন্তু এই ঘাম হয়ে যাবার পরে শরীর পেশেন্ট কিন্তু কিছুটা স্বস্তি বোধ করে। ঘাম হয়ে যাবার পরে শরীর পেশেন্ট কিন্তু কিছুটা আরাম বোধ করে, কিছুটা ভালো বোধ করে। হ্যাঁ, আচ্ছা, আবার শরীর পেশেন্ট যদি সবসময় আনন্দ খুশির মধ্যে থাকতে পারে, সে যদি আনন্দ ফুর্তিতে থাকতে পারে, তাতে কিন্তু সোরার কষ্ট লাঘব হয়। আনন্দ ফুর্তিতে থাকলে সোরা ভালোই থাকে। এবং দেখবেন যে সোরা তো ইমোশনাল, আমরা আগে বলেছিলাম তার মুডের ভেতরে একটা চেঞ্জেবিলিটি থাকে। সে কান্নাকাটি করছে দুঃখে কষ্টে, হঠাৎ কেউ এলে একটা মানে তার একটা ভালো খবর দিল বা আনন্দ সূচক কোনো বার্তা দিল, সে কিন্তু আরাম বোধ করবে, সে কিন্তু ভালো মানে বোধ করে। আর আমি বোধহয় একটু ভুল বললাম কি, বিশ্রামে তার বাড়ে? বিশ্রামে বাড়ে না, বিশ্রামে আরাম হয়। হ্যাঁ, চলাফেরা করলে বাড়ে, নাকি ঠিকই বলেছি? দেখুন, একটু খেয়াল করবেন, চলাফেরা করলে মুভমেন্টে বাড়ে, কিন্তু বিশ্রামে থাকলে শরীর পেশেন্ট আরাম হয়। এবং গরম সেক দিলেও কিন্তু সোরার আরাম। এখানে সাইকোসিসের সাথে মিল আছে। সাইকোটিকও দেখবেন যে গরম সেক দিলে সাইকোসিসেরও দেখা দেয় না। যেমন থুজাতে আমরা দেখতে পাই, আমরা মেডোরিনামে দেখতে পাই, এরা তো সাইকোটিক মেডিসিন। নেকটাম সালফে দেখতে পাই, এরা তো সব ডিপ সাইকোটিক মেডিসিন। হ্যাঁ, মেডোরিনাম, থুজা, নেকটাম সালফ, এদেরও কিন্তু গরম সেক দিলে হাতের ব্যথাতে এরাও কিন্তু আরাম পায়। হ্যাঁ, তার মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে সেক দিলে আরাম হচ্ছে বটে, কিন্তু পেশেন্ট নড়াচড়া করতে পারে না। শরীর পেশেন্ট নড়াচড়া করলেই বেড়ে যাবে। কিন্তু সাইকোটিক কনস্ট্যান্ট মুভমেন্টে থাকবে, সে এপাশ ওপাশ করবে, সে ঘুরে বেড়াবে, সে ঝাঁকুনি দেবে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে ডাক্তারবাবু জানেন, আমি যদি আমার কনুইটা নাড়াই, তাহলে কিন্তু তার মধ্যে একটা কেমন আওয়াজ হয়। আমি কিন্তু এরকম করতে থাকি, তার মানে সে কন্টিনিউ মোশনে অ্যামেলিওরেশন হচ্ছে। তাহলে
গরম দিলে আরাম, সোলার পেইনেও হতে পারে, সোলার পেইনে তো হবেই বাধ্যতামূলক, কিন্তু সোলার চুপচাপ সেক দিতে যাবে, রেস্টে থাকবে। কিন্তু সাইকোসিস তা না, সেক দেবে কিন্তু মানে ছটফট করতে থাকবে। হ্যাঁ, মানে এটা সাইকোসিসের কিন্তু নেচার। হ্যাঁ, আচ্ছা, আবার রোগীর একটা কষ্ট হয়েছে, রোগী দুঃখ হয়েছে, ব্যাস শরীর পেশেন্ট কিছুটা কান্নাকাটি করলো, কান্নাকাটি করার পরে সে চলে গেল। মানে কান্নাকাটি করবার পরে, কান্নাকাটি কিছুটা করে শরীর পেশেন্ট আরাম হয়। আরেকটা কি, হ্যাঁ, আরেকটা ঘটনাটা হচ্ছে যে শরীর পেশেন্ট কিন্তু মানে সকলকে মানে একটা অপ্রস্তুত করে ফেলে। কিরকম, তার একটা কষ্ট হচ্ছে, ঘ্যান ঘ্যান করতে থাকে, সে সবাইকে তার এই কথাগুলো বলে বেড়াবে, হ্যাঁ আমার এই হয়েছে, আমার সেই হয়েছে। সান্ত্বনা দিলে কিন্তু সেটা অবশ্যই সে গ্রহণ করবে, আরাম বোধ করবে, কিন্তু সে সবাইকে এইভাবে তার নিজের কষ্টের কথা বারবার বলতে থাকবে। এইভাবে নিজের কষ্ট কথা প্রকাশ করে বা অন্যকে বলে সে কিন্তু তার কষ্টগুলোকে লাঘব করবার চেষ্টা করে, বা তাতে সে কিন্তু মানে আরাম বোধ করে বা সে সেটাকে উপভোগ করে। আরেকটা ব্যাপার, পেশেন্টের ইরাপশন বেরোলে শরীর পেশেন্ট আরামে, হ্যাঁ, শরীর পেশেন্ট আরামে থাকে। এবং আমরা তো দেখতে পাই শরীর পেশেন্টের ট্রিটমেন্ট করতে গেলে অহরহ তার স্কিন ইরাপশন বেরোতে পারে বা ইরাপশন বেরোয়, অন্যদের বেরোয়, কিন্তু সোরার মূলত স্কিন ইরাপশন, চুলকানি গুলো বেরোয়। এবং যদি কোনো পেশেন্টের ওষুধ খাবার পরে গায়ে চুলকুনি বেরোয়, তবে মনে করতে হবে যে, এবং অবশ্যই দেখতে হবে তার ভিতরটা কেমন আছে, সে ভালো বোধ করছে কিনা এটা দেখতে হবে। তবে এতে কিন্তু এই এক্সটার্নাল এই যে ইরাপশন গুলো বেরোয়, তাতে কিন্তু শরীর পেশেন্ট ভালো থাকে। হ্যাঁ, ইরাপশন বেরোলে আর এই ইরাপশন গুলো যদি সাপ্রেসড হবে, তবে কিন্তু তার কষ্টগুলো বেড়ে যায়। এবং মানে যে কোনো মায়াজমের ওই সোরার, স্কিন ডিজিজ বা আমাদের সাইকোসিসের ওয়ার্স ইত্যাদি গুলো যতদিন বাইরে থাকে, হ্যাঁ, ততদিন কিন্তু ইন্টারনাল ব্যক্তি ভালো থাকে, এবং বাইরে থেকে চাপা দিলে কিন্তু সেটা মানে ওই আমাদের কি হয়, সেটা রোগ যন্ত্রণা বেড়ে যায়। এবং এই যে বাইরে থেকে যদি আমরা মানে ম্যাল ট্রিটমেন্ট করি বা মানে রোগ চাপা দেবার চেষ্টা করি, সেটা ওষুধ দিয়ে হোক, বাইরে দিয়েই হোক, এটা কিন্তু একটা সাপ্রেশনের প্রকৃত উদাহরণ। এবং এটা কিন্তু আর্টিফিশিয়াল সাপ্রেশন। আমরা হোমিও উদ্দীপনাতে কালকে আলোচনা করেছিলাম ভ্যালিয়েশন, পরের দিন সাপ্রেশন আলোচনা করবো, তখন দেখতে পাবো যে এই যে আর্টিফিশিয়াল সাপ্রেশন গুলো কিভাবে রোগীর ক্ষতি করে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে ওষুধ দিয়ে যে সাপ্রেশন করে দিচ্ছি, এটাই হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল সাপ্রেশনের উদাহরণ, যেটা কিন্তু সাপ্রেশন হলে রোগীর কষ্টগুলো বেড়ে যায়। যাই হোক, এইবার আমরা সোরার পরে চলে যাব সাইকোসিসের কথায়। চলে যাবো একটা জেনারেল আলোচনাতে, নিশ্চয়ই আমরা সাইকোসিস সম্পর্কে করব। এবং সোরার যে অন্যান্য জায়গা, বিভিন্ন অর্গানের উপরে সোরার যে কাজ, সেগুলো ওই সাইকোসিসের জেনারেল একটা আলোচনা মেন্টাল সিমটম বলে, সিপিলিটিকের জেনারেল আলোচনা মেন্টাল সিমটম বলে, তখন আমরা ইন্ডিভিজুয়াল অর্গান গুলো নিয়ে মায়াজমেটিক আলোচনা করতে থাকবো। এই যে সাইকোসিসকে বলা হয় ফিগোয়ার্ট ডিজিজ। হ্যাঁ, ফিগোয়ার্টটা কি? ফিগোয়ার্ট হচ্ছে সফট রেডিশ পয়েন্টেড গ্রোথ। কোথায় দেখা যায়? এটা আমরা দেখতে পাই জেনিটালিয়াতে। হ্যাঁ, এটা আমরা জেনিটালিয়াতে দেখতে পাই। এবং মানে আক্রান্ত ব্যক্তি সেটা আপনার মানে সিফিলিস হোক বা গনোরিয়া হোক,
আক্রান্ত ব্যক্তি জেনে মানে একজন আক্রান্ত ব্যক্তির সঙ্গে আর একজন আক্রান্ত ব্যক্তির যদি মিলন হয় তবে কিন্তু আমাদের এই সিফিলিস বা সাইকোসিস, সিফিলিস বা মানে গনোরিয়া আক্রান্ত হয় এবং তা সাপ্রেসড হবার ফলেই কিন্তু শরীরের ভেতরে মানে গনোরিয়া সাপ্রেসড হয়েই কিন্তু সাইকোসিস মায়াজম রোগীর শরীরে ডেভেলপ করে। হ্যাঁ, রোগীর শরীর ডেভেলপ করে এবং মানে আমাদের মডার্ন যে ডিকশনারি গুলো, আমাদের মডার্ন ডিকশনারি সাইকোসিস সম্পর্কে বলতে গিয়ে বলছে যে হ্যাঁ, it is a Hahnemannian term for constitutional effects of the gonorrheal virus. gonorrheal ভাইরাসের যে একটা কনস্টিটিউশনাল এফেক্ট মানে সাপ্রেসড গনোরিয়া সাপ্রেসড হবার পরে যে কনস্টিটিউশনাল এফেক্ট হয় সেটাই হচ্ছে আমাদের কি না সাইকোসিস। গনোরিয়া সাপ্রেসড হয়ে রোগীর যে আভ্যন্তরীণ অবস্থা তৈরি হয়, যে লক্ষণগুলো আমরা পাই সেটাই হচ্ছে সাইকোসিস। যদিও হ্যানিম্যানের সময় তো এইভাবে ভাইরাস কত একটা বিষও বটে, একটা বিষ। হ্যাঁ, তখন তো গনোকক্কাস আবিষ্কার হয়নি। গনোকক্কাস তো একটা ব্যাকটেরিয়া, গনোকক্কাস হচ্ছে ব্যাকটেরিয়া, কিন্তু সেটা না বুঝতে পেরে তিনি কিন্তু ওই মানে গনোরিয়াল ভাইরাসই বলে দিয়েছে। মেডোরিনামের কমন নেম হচ্ছে গনোরিয়াল ভাইরাস। তিনি গনোরিয়াল ভাইরাস বলে দিলেন, যেটা আমরা এখন জানি এটা মানে কক্কাস বা একটা ধরনের ব্যাকটেরিয়ার জন্য গনোরিয়া রোগটা হয়েছে। হ্যাঁ, একদম খুব সহজ কথা বলতে গেলে বলতে হয় যে মানে ওই গনোরিয়া যদি কারোর হয়, সেটা যদি কোনো ডিসিমিলার ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করা হয়, তখন সেটা সাপ্রেসড হয়ে যায়। সাপ্রেসড হয়ে গেলেই কিন্তু ইন্টারনাল সাইকোসিস ডেভেলপ করে। কিন্তু এইরকম যদি গনোরিয়াল ডিসচার্জকে বা গনোরিয়াকে যদি আমরা ল অফ সিমিলিয়া মেনে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করতে পারি, তাহলে কিন্তু রোগটা দূর হবে, কিন্তু ইন্টারনাল সাইকোসিস ডেভেলপ করবে না। কথাটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট যে আমাদের কাছে যদি গনোরিয়াল পেশেন্ট আসে, আমরা যদি তাকে সঠিক ওষুধ দিতে পারি, তাহলে কিন্তু আমাদের মানে হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে রোগী ভালো হয়ে যাবে, তার ইন্টারনাল সাইকোসিস ডেভেলপ করবে না। হ্যাঁ, এই কথাটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এখানে কতজন আরেকটা কথা বলি যে কিং অফ অ্যান্টিসাইকোটিক মেডিসিন আমরা থুজাকে বলে থাকি। হ্যাঁ, এই থুজা মুভিংটা একটা অদ্ভুত ঘটনা। আমাদের অনেকেই জানে, প্রায় হয়তো সকলেই জানেন বা কেউ কেউ হয়তো জানেন না, অনেক নবীন রয়েছে। হ্যানিম্যানের কাছে একবার একটি অল্প বয়সী ছেলে আসে ট্রিটমেন্ট করাতে। সে ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করছে, থিওসফিক্যাল স্টুডেন্ট, ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করে। তার কি সমস্যা? তার সমস্যা হচ্ছে প্রস্রাবের জ্বালা। প্রস্রাব করতে গিয়ে জ্বালা করছে এবং তার কি হচ্ছে না, একটা ওই মানে পুরুলেন্ট ডিসচার্জ হচ্ছে ফ্রম ইউরেথ্রা থেকে তার একটা পুরুলেন্ট ডিসচার্জ হচ্ছে। হ্যাঁ, হ্যানিম্যান তো খুব দ্বন্দ্বে পড়ে গেলেন, একই ব্যাপার, ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করছে আর এর গনোরিয়ার অ্যাটাক। ব্যাপারটাকে হ্যানিম্যান বুঝতে পারলেন না। হ্যানিম্যানের একটা গুণ ছিল, যেটা আমাদেরও অর্জন করা উচিত, যে আমি যদি রুগী ধরতে না পারি, কখনোই রুগীকে ওষুধ দেব না। রুগীকে আবার ডাকবো, আবার তার সঙ্গে কথা বলবো, আবার তার সিম্পটম নেব। পরের দিন যখন পেশেন্ট এলো,
তখন জানা গেল যে বাগানে ঘুরতে ঘুরতে সে আরবার ভিট, যাকে ট্রি অফ লাইফও বলা হয়, এই আরবার ভিট বা চলতি কথায় আমাদের যে থুজা, এই আরবার ভিটের পাতা চিবিয়েছিলেন। আরবার ভিটের পাতা চিবানোর পরে তার এই অবস্থাটা তৈরি হয়েছে। দেখুন, আমরা আমাদের হোমিওপ্যাথির মূল কথা এই জায়গাটায় একটা অদ্ভুত ব্যাপার। যেমন অ্যানিম্যান আমরা আগে বলেছিলাম যে চায়না প্রুফ করতে গিয়ে চায়নার লক্ষণগুলো পেয়েছিলেন। আবার এখানে দেখা গেল যে ওই হ্যানিম্যানের তো ইন্টারমিটেন্ট ফিভার হয়েছিল, চায়না খেয়ে ইন্টারমিটেন্ট ফিভার হয়েছিল, ম্যালেরিয়া জ্বর হয়েছিল, ম্যালেরিয়ার লাইক সিমটমস ডেভেলপ করেছিল। সেখানে তো আর জান পাওয়া যাবে না, ম্যালেরিয়ার জান পাওয়া যাবে না, ম্যালেরিয়া লাইক সিমটম পাওয়া যাবে। এখানেও তাই। এই রোগীটির যদি আমরা গনোরিয়ার মতো যে ডিসচার্জটা হচ্ছে সেটা নিয়ে যদি আমরা ল্যাবরেটরি ইনভেস্টিগেট করি, তাতে কিন্তু আমরা গনোরিয়ার জান পাবো না। হ্যাঁ, কিন্তু ডিসচার্জটা তো পেলাম। তাই মানে এটা হচ্ছে কি না, এটা হচ্ছে একটা মানে আর্টিফিশিয়াল ডিজিজ কন্ডিশন। আর্টিফিশিয়াল অর্থাৎ পাতা খেয়ে হয়েছে, যা প্রুভিং করতে গিয়ে হয়েছে, আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে। আর যেটা ন্যাচারাল যে গনোরিয়া, যেখানে আমরা জীবাণুটাকে পাবো রুলেন্ট ডিসচার্জ পরীক্ষা থেকে, সেটা হচ্ছে তার একটা ন্যাচারাল ডিজিজ। তাহলে দেখুন, এই যে ন্যাচারাল ডিজিজটাকে মানে সারাবার জন্য কিন্তু আমরা আর্টিফিশিয়ালি ডিজিজ তৈরি করতে পারে, সেই জিনিসটাকেই আমরা ওষুধ হিসেবে ব্যবহার করি। সেই যে অর্গাননের মানে 26 অ্যাপোরিজম, যারা এখানে অনেকেই দেখছি তারা মুর্শিদাবাদে আমাদের সেমিনারে ছিলেন। আমার প্রিয় সুশীল অর্গাননের 26 অ্যাপোরিজম ব্যাখ্যা করেছিল যে a weaker dynamic affection is permanently extinguished by a stronger one if the latter is মানে similar in manifestation, different in origin. হ্যাঁ, সিমিলার ম্যানিফেস্টেশন, ডিফারেন্ট অরিজিন। পাতা খেয়ে গনোরিয়াল সিমটম এসছে, ম্যানিফেস্টেশনটা সিমিলার, আর মানে ওই গনোরিয়ার জীবাণুর আক্রমণে গনোরিয়া হয়েছে, ন্যাচারাল ডিজিজ। হ্যাঁ, তাহলে একটা হচ্ছে কি মানে ন্যাচারাল ডিজিজ, আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল ডিজিজ। যে আর্টিফিশিয়াল ডিজিজটাকে তৈরি করতে পেরেছে, সিমিলার সিমটম তৈরি করতে পেরেছে, সেই কিন্তু ওই ন্যাচারাল ডিজিজটাকে সারিয়ে দেয়। অর্থাৎ সিমিলার ইন ম্যানিফেস্টেশন, ডিফারেন্ট ইন অরিজিন। এই উৎস আলাদা আলাদা কিন্তু ম্যানিফেস্টেশনটা এক। এভাবেই তো হোমিওপ্যাথিক ওষুধগুলো আমাদের কাজ করায়। আমরা এইভাবেই তো ড্রাগ একটা পাই। হ্যাঁ, এটা কিন্তু একটা হ্যানিম্যানের অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল, এবং হোমিওপ্যাথি যে কতটা সত্য তার মানে প্রমাণের ক্ষেত্রে এটা একটা প্রমাণ্য দলিল হিসেবে রয়ে গেছে। এখন যখন রোগীর গনোরিয়া সাপ্রেসড হয়, তাহলে প্রথমে আমরা কি এফেক্ট দেখতে পাই? গনোরিয়া সাপ্রেসড হবার পরে যে এফেক্টটা আসে তা হচ্ছে ব্লাডে। হ্যাঁ, তা হচ্ছে ব্লাডে সাপ্রেসড হবার পরে। আগে তো ডিসচার্জ যতদিন ছিল, ডিসচার্জটি সাপ্রেসড হলো, তার ইন্টারনাল সাইকোসিস ডেভেলপ করলো এবং পুরো শরীরটাই কিন্তু আক্রান্ত হয়। কিন্তু তার প্রথম ম্যানিফেস্টেশন আমরা প্রকাশ পেতে দেখি ব্লাডের মাধ্যমে, সেটা কি অ্যানিমিয়া উৎপন্ন করা। হ্যাঁ, আচ্ছা অ্যানিমিয়া হয়ে যায় পেশেন্টের, গনোরিয়া পেশেন্ট। এমন জন্য তো সাইকোসিস পেশেন্টরা পেল হয়, সাইকোটিক পেশেন্টরা পেল, হ্যাঁ পেল হয়। আচ্ছা, যাই হোক, এরপর আসে সার্বিক জেনারেল ক্যাটারাল সিমটমস বা শ্লেষ্মা রোগ। হ্যাঁ, জেনারেল ক্যাটারাল সিমটমস বা শ্লেষ্মা রোগ অ্যানিমিয়ার পরে আসে। আচ্ছা আচ্ছা বেশ, তারপরে কি আসে? ইনফ্লামেটরি রিউমাটিজম, হ্যাঁ, বা বাত রোগ।
বাত বাত তাহলে প্রথমে অ্যানিমিয়া হচ্ছে গনোরিয়া হলে, মানে সাইকোসিস যখন রোগী আক্রান্ত হয় প্রথমে গনোরিয়ায় প্রথমে তার অ্যানিমিয়া আসে, অ্যানিমিয়ার পরে আসে তার মানে ওই বাত, হ্যাঁ, ইনফ্লামেটরি রিউমাটিজম আর কি, বাত আসে এবং তারপরে কি হয়, তার প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যায়, এনলার্জমেন্ট অফ প্রোস্টেট, এবং প্রোস্টেট যে বড় হয়েছে সেটা জানবার জন্য আমাদের একটা লোয়ার অ্যাবডোমেন ইউএসজি করাতে হয়। লোয়ার অ্যাবডোমেন ইউএসজি করা ছাড়া এটা বোঝা যায় না এটা প্রোস্টেট হয়েছে। এটা তো মেলদের ক্ষেত্রে প্রকাশ আমরা দেখতে পেলাম। ফিমেলদের ক্ষেত্রে দেখা যায় যে মানে একটি ফিমেল তার অবিবাহিত অবস্থায় সে কিন্তু যথেষ্ট স্বাস্থ্যের অধিকারিণী ছিলেন, তার কোনো মানে রোগ ভোগ তেমন ছিল না, সুস্বাস্থ্যের অধিকারী, কিন্তু দেখা গেল ওই রকম মানে সাপ্রেস গনোরিয়া রয়েছে, তার সঙ্গে এই সাপ্রেস গনোরিয়া পেশেন্টের সঙ্গে তার হয়তো বিবাহ হয়েছে, যার ফলে দেখা গেছে কি না ওই স্ত্রীটিও কিন্তু ওই রোগে আক্রান্ত হয়। কিন্তু বলছেন যে অবস্থাতে হাজব্যান্ডের ছিল ওয়াইফ কিন্তু সেই অবস্থাতে সেই স্টেজে আক্রান্ত হবে, হ্যাঁ, যার ফলে দেখা যায় কি তার ওভারিতে সিস্ট হবে, পিসিওডি, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, তার ওভারিতে সিস্ট হবে। আর পিসিওডি কিন্তু একটা সাইকোসিসের লক্ষণ। হ্যাঁ, আচ্ছা, ইনফ্লামেশন অফ দ্য ফ্যালোপিয়ান টিউব, ফ্যালোপিয়ান টিউবের ইনফ্লামেশন হবে এবং সঙ্গে সঙ্গে শুরু হলো তার মানে সাইকেল, মেনস্ট্রুয়াল সাইকেলের ডিস্টারবেন্স, হ্যাঁ, এবং পেশেন্ট সেই পেল এবং অ্যানিমিক, পেল অ্যানিমিক, যেটা সাইকোটিসের নেচার, সাইকোসিসের নেচার। আসলে সাইকোসিস কিন্তু রেড ব্লাড সেলকে ধ্বংস করে। সাইকোসিসের একটা কাজ হচ্ছে রেড ব্লাড সেলকে ধ্বংস করা, রেড ব্লাড সেলকে ধ্বংস করে রোগীকে অ্যানিমিক তৈরি করে দেওয়া, রোগীর ভেতরে অ্যানিমিয়া ডেভেলপ করানো। হ্যাঁ, হ্যানিম্যান এর কিন্তু ব্যাখ্যা দিয়েছেন যে কিভাবে এসটিডি অর্থাৎ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ গুলো ছড়ায়। হ্যাঁ, হ্যানিম্যান বলছেন যে ক্রনিক ডিজিজে, হ্যানিম্যানের আমি যে কথাগুলো বলছি সেটা মানে ক্রনিক ডিজিজ বইতে রয়েছে। হ্যাঁ, আচ্ছা, আপনারা যদি হ্যানিম্যানের পুরো ক্রনিক ডিজিজ নাও কিনতে পারেন, দুটো খণ্ডে অনেক মোটা মোটা, আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন ক্রনিক ডিজিজের যে শুধুমাত্র যেটা ডিজিজ পার্ট যেটা, হ্যাঁ, বেশি মোটা নয়, বই পাঠলাম, ছবি ছবি পাঠাতে হয় না, তাহলে আমি বইয়ের ছবি পাঠিয়ে দেখাতে পারতাম, সেই বইটা কিন্তু আপনারা কিনবেন। ক্রনিক ডিজিজের বইটা বেশি দাম নয়, হ্যাঁ, এটা করবেন। সেখানে হ্যানিম্যানের এই ব্যাখ্যাগুলো রয়েছে, যে কথাগুলো মানে আমি যে কথাগুলো বললাম বা বলছি, হ্যানিম্যান বলছেন যে তাহলে মানুষের জেনিটাল পার্ট খুব নরম, এখানে প্রচুর নার্ভ এন্ডিং থাকে, প্রচুর নার্ভ এন্ডিং থাকে এবং জায়গাটা খুব সেন্সিটিভ হয়। হ্যাঁ, এখানে যদি ক্রমশ রাবিং হয় বা ক্রমশ ঘর্ষণ হয়, এই ঘর্ষণের ফলেই কিন্তু মানে এই রোগ, এই এসটিডি গুলো অর্থাৎ সিফিলিস বা গনোরিয়া বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ এগুলো কিন্তু ছড়ায়। হ্যাঁ, তাই মানে এসটিডি তে আক্রান্ত ব্যক্তির মাধ্যমেই কিন্তু হ্যাঁ রোগটা ছড়িয়ে পড়ে। হ্যাঁ, কিন্তু রোগী যদি আসে, আমি বেশ কয়েকটা পেয়েছি, হ্যাঁ, ভেরি রিসেন্টও একটা পেলাম, অল্প বয়সী একটা ছেলে, 19 বছর বয়স, হ্যাঁ, 19 বছর বয়স, জেনিটাল ওয়ার্ড নিয়ে আমার কাছে এসছে। যাই হোক, অনেক রুগী পাওয়া যায়, আপনি জিজ্ঞেস করুন। থেকে আমার হয়তো এই রোগটা আসতে পারে না বন্ধু।
আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, সরি। যাই হোক, এইভাবে কিন্তু কখনো ছড়ায় না। এবং আপনারা যদি গাইনোকোলজি বইগুলো খুলে দেখেন, সেখানেও কিন্তু বলা আছে যে অনলি মানে সেক্সুয়াল কন্ট্যাক্টেই কিন্তু এই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ গুলো ছড়ায়। অন্য কোনোভাবে এই রোগ কিন্তু আসে না। হ্যাঁ, অন্য কোনোভাবে আসে না। হ্যানিম্যান তো মানে ওই সময় যখন চিকিৎসা বিজ্ঞান এত পিছিয়ে ছিল, সেই সময় যে কথা লিখে যাচ্ছেন, হ্যাঁ, ফার্স্ট এডিশন কবে বেরোয় আমাদের আমাদের এই যে ক্রনিক ডিজিজের? 1828 খ্রিস্টাব্দে। 1828 খ্রিস্টাব্দে, তার আগেও 12 বছর ধরে তিনি লিখেছেন। হ্যাঁ, 16-17 থেকে তিনি লিখতে শুরু করেছিলেন। তিনি সেই সময়ে যে বক্তব্যগুলো বলে গেছেন বা লিখে গেছেন, বর্তমানে যারা চিকিৎসক, বর্তমানে যারা চিকিৎসা বিজ্ঞানী, তারাও কিন্তু সেই একই কথা বলছেন। হ্যাঁ, তাহলে হ্যানিম্যানের কি দূরদৃষ্টি ছিল ওই সময়ে। যাই হোক, হ্যানিম্যান, আবার বলছি, হ্যানিম্যান খুব জোর দিয়েই বলেছেন যে ইমপ্রপার পজিশনে কিন্তু এই রোগ ছড়ায়। হ্যাঁ, এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। রোগী যতই বলুক যে আমি মানে যাইনি, আমি অনেক সময় খুব ভদ্রভাবে সবকিছু জিজ্ঞেস করবার জন্য আমি জিজ্ঞেস করে থাকি যে আচ্ছা দেখি না, এখন তো আমাদের বয়সটা তো কম, কম বয়সে মানুষ কত কি করে থাকে, বন্ধু বান্ধবের পড়লে পাল্লায় পড়ে বন্ধু বান্ধবের সঙ্গে কত খারাপ কাজ করে ফেলে, খারাপ জায়গায় যেতে পারে, মদ পথ খেয়ে ফেলে। আপনার কি এরকম কোনো ঘটনা ঘটেছিল কি? হ্যাঁ ডাক্তার বাবু, বন্ধুরা মিলে, না এরকম ভাষা বলে দিল, বন্ধুরা মিলে একদিন বেশ আনন্দ হয়ে গেল। সেটা যদি নাও বলে, অস্বীকার করলেও আপনারা ধরে নেবেন যে এইভাবেই সেই রোগটা এসেছিল। হ্যাঁ, যাই হোক, এইবার আমরা এই সাইকোটিক মায়াজমে বা সাইকোসিসের যে জেনারেল কন্ডিশন, সাইকোসিসের জেনারেল কন্ডিশনটা কেমন হয় এটা নিয়ে একটু আলোচনা করব। এতক্ষণ যে জায়গাটা বললাম, তার থেকেও কিন্তু বেশি ইম্পর্টেন্ট এই ডিসকাশন অফ জেনারেল কন্ডিশন অফ দ্য সাইকোটিক পেশেন্ট। হ্যাঁ, সাইকোটিক মায়াজমকে ইনকোঅর্ডিনেটিং বা সমন্বয়হীন মায়াজম বলা হয়। ইনকোঅর্ডিনেটিং ব্যাপারটা ব্যাখ্যা করলে বোঝা যাবে। আচ্ছা, ব্যাপারটা কিরকম? ব্যাপারটা হচ্ছে এরকম, রুগীর কথার সঙ্গে কাজের বা কথার সঙ্গে আচরণের কোনো মিল নেই। হ্যাঁ, কথায় কাজে কোনো মিল নেই, মানে শরীরের বিভিন্ন জায়গায় অসম বৃদ্ধি, সুন্দর বৃদ্ধি হতে হতে দেখা গেল একটা জায়গায় একটু সরু হয়ে গেছে, কিংবা কোথাও একটা আঁচিল বা একটা টিউমার হয়ে বসে আছে। হ্যাঁ, আচ্ছা, মুখের এক্সপ্রেশন একরকম, বেশ হাসি খুশি মুখ। হ্যাঁ, পেশেন্ট দেখতে হয়তো বেশ সুন্দর, সাইকোটিক পেশেন্ট দেখতে খুব সুন্দর, মুখটা বেশ উজ্জ্বল, দেখে মনে হয় বেশ বুদ্ধিমান, কিন্তু সেই বুদ্ধিটা বদ বুদ্ধি, সেই বুদ্ধিটা বদ বুদ্ধি, মানুষকে ঠকানোর বুদ্ধি। হ্যাঁ, আচ্ছা, গুছিয়ে মিষ্টি মিষ্টি কথা বলছে, গুছিয়ে মিষ্টি মিষ্টি কথা বলছে, অন্তরটা ধান্দাবাজি, অন্তরটা ধান্দাবাজ এবং অপরকে ঠকানোর প্রবণতা। আমার একটা শব্দ এসে গিয়েছিল মুর্শিদাবাদে, বলতে গিয়েছে মধু তিষ্ঠতি জিহ্বাগ্রে হৃদয়ে তু হলাহলম। মুখে মধু ঝরছে, মনের ভেতরে তার তীব্র বিষ হয়ে যাচ্ছে। যাই হোক, মানে এটা খুব অন্যায় করেছে। আপনি তাকে ধরুন, তাকে বলে জিজ্ঞেস করুন, সে কিন্তু কিছুতেই
তার অন্যায় স্বীকার করবে না। হ্যাঁ, সে কিছুতেই তার অন্যায় স্বীকার করবে না। সাইকোটিক পেশেন্ট ভীষণ সাসপিসিয়াস বা সন্দেহপ্রবণ। সাইকোটিক পেশেন্ট মিসিভিয়াস, মেন্টাল রুব্রিক সাসপিসিয়াস, মিসিভিয়াস। আপনারা রেপার্টরি খুললেই মিসিভিয়াস পেয়ে যাবেন। মিসিভিয়াস কি মানে অন্যের অপকার করবার একটা প্রবণতা। মিসিভিয়াস অন্যের মানে অপকার করবার একটা প্রবণতা। কেউ একজন এসছে, একটা ঠিকানা জিজ্ঞেস করলো, আচ্ছা এই ঠিকানাটা কোথায়? সে কি করলো? ভুলভাল বলে দিল, ভুলভাল বলে দিয়ে বেশ আনন্দ পেল, নিজে খুব উৎফুল্ল হয়ে উঠলো। এটা মিসিভিয়াস, অন্যের ক্ষতি করার প্রবণতা, অন্যকে ঠকাতে চাওয়া। সাইকোসিস পেশেন্ট কিন্তু ভিন্ডিকটিভ বা প্রতিহিংসা পরায়ণ। প্রতিহিংসা পরায়ণ, তার সাথে ঝগড়াঝাটি হয়েছে, ঝগড়াঝাটি হবার পরে হ্যাঁ তার সাথে একটু মনোমালিন্য হয়েছে, ঠিক আছে বাটা তোকে দেখে নেবো, ঠিক আছে তোকে দেখে নেবো, সুযোগ পায় এবং সুযোগ পেলে সত্যি সত্যি সে কোনো না কোনো ভাবে মানে যার সাথে এরকম ঝগড়াঝাটি ইত্যাদি হয়েছে তার ক্ষতি করবার চেষ্টা সে করবেই বা করে থাকে। সাইকোটিক পেশেন্ট সেলফিশ হয়, আমাদের শরীর পেশেন্টও সেলফিশ হয়, সাইকোটিক পেশেন্টও সেলফিশ হয়। দুটো সেলফিশনেসের ভিতরে পার্থক্য আছে। হ্যাঁ, এবং কিরকম? সোরা কি করবে? সোরা সেলফিশনেসটা হচ্ছে সে হয়তো নিজের জিনিসটা কাউকে দিতে চাইবে না, এরকম সেলফিশ সোরা হতে পারে, তবে যে তার কোনো কথা নেই, কিন্তু অন্যের জিনিসের প্রতি সে লোভ নেই, সে অন্যকে প্রতি অন্যের জিনিস নেবে না। আর সাইকোটিক হলে সে মানে তার স্বার্থপরতাটা কেমন? নিজেরটা তো আগলে রাখবে, অন্যেরটাও নিয়ে ঠকাবে। আমি তো বাচ্চাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেসই করি বাচ্চাদের মাইন্ড সিমটম নেবার সময়, যে আচ্ছা ওকে ধরুন কোনো একটা জিনিস খেতে দিলেন, সে কি অন্যদেরকে ভাগ করে দেবে? না ডাক্তারবাবু, কাউকে দেবে না। হ্যাঁ, খেতে পারবে 2 টুকরো, নিয়ে নেবে 4 টুকরো মাছ বা 3 টুকরো মাছ নিয়ে নেবে, কিন্তু কাউকে দেবে না, এ নষ্ট করে দেবে। মানে রেখে দেবে, সে খেতে পারবে না, নিজেটা খেয়ে উঠে গেল, কিন্তু অন্যকে দিতে চাইবে না। এটা সাইকোটি। কিন্তু মানে যদি শরীর হয় সে নিজেরটুকু খাবে, যেটুকু খাবে সেটুকু নেবে, কিন্তু সেটুকু কাউকে চাইবে। বা যেহেতু উদার, সে হয়তো দিয়েও দিতে পারে। হ্যাঁ, সেলফিশ হতে পারে, নাও হতে পারে, সে উদারও হতে পারে, অন্যদেরকে দিয়েও দিতে পারে। আচ্ছা, সাইকোটিক পেশেন্ট কিন্তু ফরগেটফুল। সাইকোটিক পেশেন্ট ফরগেটফুল, একটা ভুলে যাওয়া। কিরকম? তার এই যে ভুলো মানে কি ভুলে যায়? ছাত্ররা দেখা গেল আজকে কোনো একটা পড়া মুখস্থ করেছে, 2 দিন বাদে সব ভুলে গেল। আজকে পড়া মুখস্থ করেছে, 2 দিন বাদে খুব ভুলে গেল। হ্যাঁ, কিংবা একটা স্তবক পড়েছে, পড়বার পরে কিছুটা যাওয়ার পরে সে ভুলে গেছে। নাম ভুলে যায়, ভীষণ ভাবে নাম ভুলে যায়। মেলোডি নাম করতে গেলে যে প্রকৃত নিদর্শনই পাওয়া যায়, নাম ভুলে যায়। কিংবা বানান ভুলে যায়, তারিখ ভুলে যায়। ঠিক আছে, তারিখ ভুলে যায়। এবং দেখবেন বহু সাইকোটিক পেশেন্ট কথা বলছে, বলতে বলতে বলে ডাক্তার কি যেন বলছিলাম, কি যেন বলছিলাম, এই যে প্রশ্নটা করা, সে বলতে বলতে ভুলে গেছে কি বলছে। এটা কিন্তু একটা সাইকোটিক পেশেন্টের লক্ষণ। আর সিফিলিস হলে সে তো কথা বলতে চায় না, বুঝলে তো, তাই কথা বলতে চায় না। সিফিলিস পেশেন্ট পড়তে বসেছে, হ্যাঁ সে তো ভুলে গেছে, এই লাইনটা পড়ার পর পরের লাইনে ভুলে গেছে। আসলে যে লাইনটা পড়েছে সে কিছু বুঝতেই পারেনি, তার বোঝার ক্ষমতাই নেই। সিফিলিস পেশেন্টের ডাল, ভীষণ ডাল, বুঝতেই পারে না। হ্যাঁ, ডাল।
আচ্ছা, যাই হোক, মানে অ্যাকচুয়ালি সিম্পলিটিক মায়াজম ডেভেলপ করবার পরে, তার ডেভেলপ না করলে সে হয়তো ভালো ছিল, তার ব্রেন হয়তো ভালো ছিল, ডেভেলপ করবার পরে সে কাল হয়ে গেছে। সাইকোটিক পেশেন্টটা কিন্তু খুব হারিড হয়, তার মধ্যে সবসময় একটা তাড়াহুড়ো ভাব। খেতে বসেছে, দেখুন সবার আগে খাওয়া হয়ে গেল, খুব তাড়াতাড়ি খেয়েছে, 10 মিনিটের মধ্যে তার খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে, খুব তাড়াহুড়োরে খায়। সে কথা বলে তাড়াতাড়ি, হাঁটা চলা করে তাড়াতাড়ি, কাজকর্ম করে তাড়াতাড়ি, হ্যাঁ, সবকিছুতেই তার তাড়া। এবং আহ, এই প্রশ্নটা তো অতি অবশ্যই আমি রুগীদেরকে করি, আচ্ছা আপনি যখন কাজকর্ম বা কাজকর্মগুলো করেন বা খাওয়া দাওয়া করেন, সেগুলো ধীরে সুস্থে করবার অভ্যেস, না তাড়াতাড়ি করবার অভ্যেস? কখনোই কিন্তু না। আপনি কি তাড়াহুড়ো করে করেন? তাহলে উত্তর দেবে হ্যাঁ বা না। রুগীকে কিন্তু কখনো আমরা এরকম প্রশ্ন করবো না, তাকে প্রশ্ন করবো সে যাতে মুখ খুলে পরিষ্কার উত্তর দেয় যে আপনি যখন কাজকর্ম বা খাওয়া দাওয়া গুলো করেন সেগুলো ধীরে সুস্থে না তাড়াহুড়ো করে করেন। সে বলতে বাধ্য, যেটা করে যে না দেখো আমার ভীষণ তাড়া। বা রুগী যদি না হয়, যদি শিশুও হয়, বা তার সঙ্গে যে অ্যাকম্পানিড পার্সন, রুগীর সঙ্গে যারা থাকে, তাদেরকেও কিন্তু আমরা এই জায়গাটাকে জিজ্ঞেস করে নেই যে কিভাবে করে। এবং এটা কেবলমাত্র মায়াজম ডায়াগনোসিস করবার জন্য। মায়াজম, এই একটু আগে বলছিলাম না যে এবার পরীক্ষা এসছে, মানে টোটালিটি অফ সিমটমস এর ক্ষেত্রে মায়াজমের গুরুত্ব কোথায় নির্বাচনে। এই জন্য এই কথাগুলো আমাদের যে মায়াজমকে চিনবার জন্য বা মায়াজমকে বুঝবার জন্য এই কথাগুলো অতি অবশ্যই আমরা রুগীকে মানে জিজ্ঞেস করব যে তাড়াহুড়ো কাজকর্ম বা খাওয়া দাওয়াতে তাড়াহুড়ো ভাবটা কেমন থাকে। ঠিক আছে, সাইকোটিক পেশেন্ট জেলাসি হয়, সে ভীষণ জেলাস হয়, তার জেলাসি থাকে, অর্থাৎ সে পরশ্রী কাতর, অন্যের ভালো সে দেখতে পারে না। হ্যাঁ, অন্যের ভালো সে দেখতে পারে না। খেলতে বসেছে, একটা ছেলে খেলছে, হ্যাঁ, খুব ভালো খেলছে, হ্যাঁ, যে না ও এত ভালো খেলছে, ওকে এনি হাউ ওকে খেলতে দেওয়া যাবে না। এমন ল্যাং মেরে দিল, তার পাটাকেই দিল ভেঙে, হ্যাঁ, তার পাটাকে কিন্তু ভেঙে দিল। বা মানে একটা ভালো জিনিস কিছু কিনেছে, তার খুব হিংসা হয়ে গেল, তার ওটা চাই, একদিক থেকে ওর ক্ষতি করে, আর একদিক থেকে নিজেরও চাই। এছাড়া সাইকোসিস পেশেন্টের আমরা এক্সটার্নাল বা ইন্টারনালি সব কিছুর গ্রোথ দেখতে পাই। এক্সটার্নাল গ্রোথ বা ইন্টারনাল গ্রোথ আমরা দেখতে পাই, যেমন বাইরের দিকে আঁচিল, জরুল, হ্যাঁ, মোটা মোটা শক্ত নেলও কিন্তু হয়, হ্যাঁ। আর কি ইন্টারনালি আমরা পিসিওডি দেখতে পাই, এটা একটা কমন এখনকার দিনে তো মেয়েদের এত বেশি পিসিওডি হচ্ছে, সে আপনার প্র্যাকটিসে নিয়মিত বুঝতে পারবেন। পিসিওডি অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ কিন্তু আমরা এখনকার দিনে খুব দেখতে পাই, প্রচুর রুগী আসে। এবং এটা বিশেষ করে আমি করে থাকি বা সকলের করা উচিত। হয়তো আমার ওষুধ নির্বাচনে সহায়তা করবে না, আমার ট্রিটমেন্টে সহায়তা করবে না, কিন্তু ঘটনাটা জানবার জন্য, আর এখন কিন্তু রুগীরা জানতে চায় কি হয়েছে, সেই জন্য মানে হয়তো পিওর বন্ধ আছে বা ডিস্টার্ব থাকতে প্রচুর ডিলেট, হ্যাঁ, সেই জন্য কিন্তু একটা পিসিওডি করা দরকার। এই পিসিওডি জানবার জন্য লোয়ার অ্যাবডোমেন ইউএসডি করিয়ে নেওয়া উচিত, সকলে করিয়ে নেওয়া উচিত। তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে ওর এই জায়গাটা রয়েছে, এবং সেটা গার্জিয়ানকে বললে বা রুগীকে বললে তারা খুশি হয়। যাই হোক, সাইকোটিক পেশেন্টের যে কমপ্লেন গুলো, হ্যাঁ, সাইকোটিক পেশেন্টের কমপ্লেন গুলো লেফট সাইডে শুরু হয়, লেফট সাইডে শুরু হয়ে সেগুলো কিন্তু রাইট সাইডে যায়, হ্যাঁ, লেফট টু রাইট, হ্যাঁ। যেমন মানে সোনার ক্ষেত্রে রাইট টু লেফট বেশি আসে, আমরা দেখতে পাই রাইট টু লেফট হয়। বা আমাদের যে মিক্সড মায়াজম লাইকোপোডিয়াম রয়েছে, সেখানে তার তো শরিক ম্যানিফেস্টেশনও রয়েছে। অল কমপ্লেন অফ রেড সাইড, হ্যাঁ, স্টার্টস লেফট সাইড,
রাইট সাইড, সরি, অল কমপ্লেন অফ রাইট সাইড ফলোড বাই লেফট সাইড। ব্যথা হয়েছে হাঁটুতে, প্রথমে ডান হাঁটুতে ব্যথা শুরু হয়েছে, তারপরে বাম হাঁটুতে ব্যথা। কিন্তু সাইকোসিস গুলো কিন্তু সব, সে থুজা বলুন, সে ল্যাকেসিস বলুন, সে মেডোরিনাম বলুন, নেট্টামসাল বলুন, ক্যামোমিলা বলুন, মানে এই যে যে কটা আমি সাইকোটিক ওষুধের নাম বললাম, মেডোরিনাম, থুজা, ল্যাকেসিস, নেট্টামসাল, ক্যামোমিলা, ডালকামারা, এই সাইকোটিক মেডিসিন গুলোর ব্যবহার কিন্তু আমাদের বেশি। অন্য সাইকোটিক মেডিসিন না থাকলেও এই যে পাঁচ ছয় মেডিসিনের নাম বললাম, এই মেডিসিন গুলো ছাড়া কিন্তু আপনি প্র্যাকটিস করতে পারবেন না। এই সাইকোটিক মেডিসিন গুলো কিন্তু আপনার বক্সে রাখতেই হবে। হ্যাঁ, সেখানে ওই লেফট সাইডে কমপ্লেন গুলো শুরু হবে, রাইট সাইডে যাবে। হ্যাঁ, তাহলে যদি আমরা দেখতে পাই কোনো একটা ব্যথা লেফট সাইডে শুরু হয়েছে, হ্যাঁ, লেফট কাঁধে শুরু হয়েছে, লেফট নিতে শুরু হয়েছে, তারপর সেটা রাইটে গেছে, রিলিভ বাই কন্টিনিউ মোশন অর ওয়ার্ম আর কন্টিনিউ মোশন, অ্যাগ্রাভেশন, রেস্ট, পেশেন্ট যখন বসা থাকে অ্যাগ্রাভেট করে, মোশন বিগিনিং টু অ্যাগ্রাভেশন হয়। এরা কি করে, এই যে সিমটমের যে এই যে মডালিটিস, এরা হিন্স দেয় যে দেখো বাবু, আমি কিছু সাইকোটিক মেডিসিন চাইছি, আমি একটা অ্যান্টিসাইকোটিক মেডিসিন দাও, আমি সাইকোটিক পেশেন্ট। এইভাবে আমরা সিমটম গুলো দেখে দেখে রুগী মায়াজমেটিক ডায়াগনোসিসটা করি বা চিনে নেই। হ্যাঁ, আচ্ছা, এইবার সাইকোটিক মেডিসিনের মানে যত ডিসচার্জ গুলো আছে শরীর থেকে, সে নর্মাল হোক বা অ্যাবনর্মাল, যেমন তার মেনস্ট্রুয়েশন, তার লিউকোরিয়া, হ্যাঁ, মানে তার সোয়েট, হ্যাঁ, সব জায়গায় ফিশি ওডোর, আষ্টে গন্ধ। সাইকোটিক মেডিসিনের ডিসচার্জ গুলো সব আষ্টে গন্ধ নিয়েই কিন্তু আসে, এবং তারা বলে আষ্টে গন্ধ। আর কি, ডিসচার্জ গুলোর সাইকোটিক পেশেন্টের মানে কালারও কিন্তু লক্ষণীয়। সাইকোটিক পেশেন্টের সমস্ত ডিসচার্জের কালার গুলো আমাদেরকে লক্ষ্য করার মতো। আমাদের সেটা কি সে লিউকোরিয়া ডিসচার্জ হোক, কানের গুজ হোক, নাকের সর্দি হোক, কিংবা তার স্টুল হোক, সব জিনিস, হ্যাঁ, গ্রিনিশ বা গ্রিনিশই হলো। তাহলে গ্রিনিশ এবং ডিসচার্জ গুলো তার হচ্ছে গ্রিনিশ গ্রিনিশই হলো, আষ্টে গন্ধ, হ্যাঁ, এরা কিন্তু সাইকোটিকের লক্ষণ। হ্যাঁ, আচ্ছা, আর একটা ব্যাপার আমরা দেখতে পাই, সাইকোটিক পেশেন্টের ভিতরে একটা ধারণা থাকে যে সে কিন্তু মানে অন্য কোন শক্তির দ্বারা চালিত, হ্যাঁ, হি ইজ কন্ট্রোলড বাই এ সুপ্রিম পাওয়ার। যেমন আমরা তুজাতে পাই, আমরা ল্যাকেসিসে পাই। হ্যাঁ, আচ্ছা, আবার কখনো কখনো বা কোনো কোনো সাইকোটিক পেশেন্টের মনে হয় তার দেহটা যেন রক্ত মাংসের নয়, তার দেহটা কাচের তৈরি, তার দেহটা কাঠের তৈরি, এটা কি বলে, বলে, হ্যাঁ, যে এই কথাগুলো তো জিজ্ঞেস করা যায় না, আপনার দেহ কাঠের মতো তৈরি, কাঠের মতো মনে হয়, কাচের তৈরি মনে হয়, এগুলো কিন্তু রোগী নিজেই এক্সপ্রেস করে, নিজেই বলে দেয়। তো তুমি যে কেন অসার অসার মনে হয় যেন কাঠ দিয়ে তৈরি, এর যেমন বলতে সার নেই। হ্যাঁ, যাই হোক, মানে ওই মানে অন্য কোনো বস্তু দিয়ে তৈরি, এটা কিন্তু সাইকোটিক পেশেন্টের একটা ধর্ম। সাইকোটিক পেশেন্ট ভীষণ সাসপিসিয়াস, ভীষণ ভীষণ সাসপিসিয়াস, খুব সন্দেহ, চট করে কাউকে বিশ্বাস করতে পারে না, বা এমনকি নিজেকেও না। আমার শরীরটা ঠিক আছে তো, আপনার বারবার মুখটা দেখছে আয়নায়, আপনার মুখটা কুচ্ছিত হয়ে যায়নি তো, আমি কুচ্ছিত হয়ে গেছি। হ্যাঁ, মানে এইরকম সাইকোটিক পেশেন্ট অন্যকে তো বিশ্বাস করে না, নিজেকেও বিশ্বাস করে না। আসলে সাইকোটিক পেশেন্টটা দেখতে সুন্দরই হয় বললাম, হ্যাঁ, মুখটা বেশ চকচকেও হয়, তেল তেলেও থাকে, হ্যাঁ, আর সেই জন্য ভাবে এটা কি খারাপ হয়ে গেল না তো, হ্যাঁ, এই জন্য সে দেখতে চায়। হ্যাঁ, যাই হোক, ধরুন কেউ একটা দরজায় তালা দিয়েছে,
সে দরজায় তালা দিয়েছে, তালা দিয়ে কিছুটা এগিয়ে গেছে, এগিয়ে সে আবার ফিরে এসে তালাটাকে টেনে টেনে দেখছে যে তালাটা ঠিক আটকেছে কিনা। এখানে যদি দুটো জিনিস কাজ করে, একটা হচ্ছে ফরগেটফুলনেস আর একটা হচ্ছে সাসপিসিয়াস। তার সন্দেহ তালাটা দিয়েছি কিনা আর দিয়েছি কিনা ভুলে গেছি। হ্যাঁ, আমরা তো মেডোনামে পাই ফরগেট মানে কারেন্ট অ্যাফেয়ার। হ্যাঁ ডাক্তারবাবু, আচ্ছা আপনার স্মরণ শক্তি কেমন, মানে মনে থাকে কেমন? ডাক্তারবাবু সব ভুলে যাই ডাক্তারবাবু, আমি সব ভুলি, আমার কিচ্ছু মনে থাকে না। কি মনে থাকে না? কিচ্ছু মনে থাকে না। হ্যাঁ, একটু উদাহরণ দিন। এই ডাক্তারবাবু কোথায় কি রেখেছি ভুলে যাই, বাজারে গেছি কি আনতে বলেছে ভুলে যাই, কি কিনবো ভুলে যাই, এটা কিনে ওখানে রেখেই চলে আসি। ছোটবেলার কথা কেমন মনে আছে? সব মনে আছে। আমি সেই আমার স্কুলের প্রথম দিনের কথা আমার মনে আছে। অর্থাৎ ক্যান রিমেম্বার লং পাস্ট ইভেন্ট বাট ফরগেটস কারেন্ট। আমরা এটা পাই না মেডোরি নামে? এটা কিন্তু একটা সাইকোসিসের লক্ষণ, ফরগেটফুলনেস। তাহলে হারিডনেস, ফরগেটফুলনেস, সাসপিসিয়াস, হ্যাঁ সাসপিসিয়াস, গ্রিন ডিসচার্জ, আস্টে ডিসচার্জ, হ্যাঁ আচিল রয়েছে, জরুরি রয়েছে, পিসিওডি রয়েছে। এইরকম যে পেশেন্টের ভিতরে আমরা এইসব জায়গাগুলো পাবো সে সাইকোটিক পেশেন্ট। যাই হোক, আজকে সাইকেট্রিকের এই পর্যন্ত আমরা আলোচনা করে শেষ করব। পরের দিন আবার সাইকোসিসের রাগ কেমন, সাইকোসিসের অ্যাংজাইটি কেমন, সাইকোসিসের ভয় কেমন, এই জায়গা থেকে আমরা শুরু করব। এ পর্যন্তই থাক। উৎপল, আমি এখানে শেষ করলাম। এবার তোমরা তোমাদের কাজ